বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীন সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ, তালিকায় নেই নরেন্দ্র মোদি। রাজধানীতে বাড়ছে পরিচয়হীন লাশ, অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার, বলছেন চিকিৎসকরা। লুটপাট ও নারী কেলেঙ্কারি সহ অসংখ্য অপকর্মের হোতা সাবেক প্রতিমন্ত্রী মুরাদ, গ্রেপ্তার দাবি জামালপুরবাসী। বাংলাদেশের জন্য বড় ঝুঁকি মূল্যস্ফীতি, বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্যের খতমে কোরআন, দোয়া ও মোনাজাত। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশ ভারতের মধ্যে এমন সম্পর্ক হবে যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতেই কাঁটাতারে বেড়া নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি। Regarding elections in Bangladesh, see, our position as far as India-Bangladesh relations are concerned, we want to move in the positive direction. We want federal relations with the government with the people of Bangladesh. We want India-Bangladesh relations to do well for the people of Bangladesh and the people of India. So that is what our approach is, a positive approach, and that remains. লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন না মেনে কাঁটাতারে বেড়া নির্মাণের পর সেখানে খালি মদের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এতে আতঙ্কিত হয়ে সীমান্তে আরও কয়েকটি বিজিবি ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে বিজিবি বলছে রাতে যেন কেউ বেড়া তুলে না ফেলে, এজন্যই বোতল দিয়েছে বিএসএফ। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায় পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় ১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের তারের বেড়া দেওয়ার ৬ দিন পর এবার খালি মদের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দেয়। স্থানীয় বিজিবি সদস্যরা বাধা দিলেও তারা শোনেনি। এ ঘটনায় সীমান্ত এলাকার আশপাশে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে আরও কয়েকটি বিজিবি ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন তারা। ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকারা দেওয়ার কারণে। এই বোতলে ডাং লাগে ভাই, শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এই বোতলের মধ্যে এসিড থাকতে পারে, আরো বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে। বিজিবি বলছে কেউ যেন কাঁটাতারের বেড়া তুলে ফেলতে না পারে, সেজন্য বোতল ঝুলিয়েছে বিএসএফ। বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না, প্রিভেন্টিভ মেজার নিয়েছে। সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। তো এখন টেনশনে, নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে আছে। ১০ জানুয়ারি দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে শূন্যরেখায় প্রায় ১ কিলোমিটার দূরে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে নানা আলোচনা। ২০ জানুয়ারি এই অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন, কারা পাননি ও কারা যোগ দিচ্ছেন, এ নিয়ে আলোচনার সরব গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গন। প্রচলিত রীতির বাইরে গিয়ে এরই মধ্যে চীন, ইতালি, আর্জেন্টিনা, হাঙ্গেরি সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। বড় অংশ জুড়ে রয়েছে প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রীতি অনুযায়ী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না, অংশ নেন বিদেশি কূটনীতিকরা। তবে ট্রাম্প বরাবরই রীতিনীতির তোয়াক্কা করেন না। তাই তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের। এর মধ্যে তালিকায় সবার উপরে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলের নাম। আমন্ত্রণ পেয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও। ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে কট্টর ডানপন্থীরা আমন্ত্রণ পেয়েছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। আমন্ত্রণ দেওয়া হয়নি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনকে। অন্যদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে কেবলমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানান ট্রাম্প। আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই অতিথির তালিকায়। তবে এবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যাবে টেক দুনিয়ার শীর্ষ সব ব্যক্তিদের। এর মধ্যে রয়েছেন বিশ্বের শীর্ষ ৩ ধনী, এক্সের মালিক ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মেটার প্রধান মার্ক জাকারবার্গ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বেওয়ারিশ লাশ, মৃত্যু তাদের পরিচয়হীন করে দেয়, কিন্তু কেন? এর পেছনে কি কোনো অপরাধ প্রবণতা আছে? আর কেন বা বাড়ছে বেওয়ারিশ লাশ? গত বছর শুধু রাজধানীতেই ৫৭০ পরিচয়হীন মরদেহ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। ময়না তদন্তকারী চিকিৎসকরা বলছেন, শনাক্ত না হওয়া লাশগুলোর অনেকেই হত্যাকাণ্ডের শিকার। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ফুটফুটে শিশুটির নাম আমেনা। পৃথিবীর আলো দেখার মাত্র ৬ মাসের মধ্যেই মায়ের অনৈতিক সম্পর্কের বলি হতে হয় তাকে। যদিও গত ৬ সেপ্টেম্বর দিয়াবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় শিশুটিকে। মেয়েটার কথা মনে করে আমার মাথা কেমন জানি আউলায় যায়। তদন্তের এক পর্যায়ে পল্লবী থানা পুলিশ আমেনার মা ফাতেমা এবং তার কথিত প্রেমিক জাফরকে গ্রেফতার করে। এ বিষয়ে ঘটনাস্থলে গেলে জানা যায় গ্রিল মিস্ত্রির বাবা বাসায় না থাকার সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। যে রাখতো সে বলছে যে এই দাগটা হঠাৎ করে বুধবারে নেওয়ার পরে তোমার মেয়ের গলায় দাগটা দেখার পরে আমরা তো জিজ্ঞেস করি, সে এরপরে থেকে মেরে নিয়ে আসছে, ওর মেরে মানে টর্চার করে তারা ইয়া করছে। রাজধানী ঘাসা নদী, মহাসড়ক বা নির্জন জায়গায় মিলছে নাম পরিচয়বিহীন মরদেহ। তাদের অনেকের ভাগ্যে কি ঘটে তা অজানাই থেকে যায়। অন্য সব মৃতদেহের সঙ্গে অজ্ঞাত পরিচয় মৃতদেহ আসে এই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং এখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। আর ময়নাতদন্তের পর সংরক্ষণ করে রাখা হয় এসব মরদেহ। এখনও সেখানে বিভিন্ন সময়ের ২১টি মরদেহ আছে যাদের পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সবচেয়ে বেশি মৃতদেহ আসে, কোনো কোনো মরদেহের থাকে না পরিচয়। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান জানান, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বাদেও হত্যাকাণ্ডের মতো ঘটনাও আছে। কখনো কখনো আমরা আননোন বডি পাই যে এটা হোমিসাইড, মানে দ্যাট ইজ মেরে বনে জঙ্গলে বা রাস্তায় ফেলে দেয়, এরকম বডিও আমরা পাই, অটোপসি করি, অথবা নদীতে ফেলে দেয়, সেগুলি আননোন হিসেবে আসে। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে জুলাই আগস্টের পর চাপ কমেছে বেওয়ারিশ লাশের। ৬ মাসের মধ্যে মনে করেন বেওয়ারিশ বডি আমাদের কম আসছিল, আর ওই সময় যেগুলো আসছিল ও তো ওনারা থানার মাধ্যমে আঞ্জুমান ৩-৪টা ৫-৬টা আঞ্জুমান দিছে। আঞ্জুমান মফিদুলের দেয়া তথ্য অনুযায়ী গত বছর শুধু রাজধানীতে দাফন করা হয়েছে ৫৭০ বেওয়ারিশ লাশ, যার মধ্যে রায়ের বাজারে দাফন হয়েছে ৫৬৮টি। আর গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৩ মাসে ৯২ জন পুরুষ, ৪৫ নারী এবং ১৪ শিশুসহ মোট ১৫১টি পরিচয়বিহীন লাশও দাফন করেছে সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তার মানে লাশটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ব্যাকগ্রাউন্ড কি, মারলো কারা, মরলো কীভাবে, এগুলোর সাথে এই প্রক্রিয়ার সাথে আঞ্জুমান মফিদুল ইসলাম মানে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তবে পুলিশ যে ইনভেস্টিগেশন করলো, একটা ইউডি কেস হলো এবং হসপিটালে যে তারা ময়না তদন্ত বলেন বা ইনকোয়েস্ট বলেন যেগুলো হলো, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে তারা হ্যান্ডওভার করে।
প্রতিটি বেওয়ারিশ লাশের বিষয়ে মামলা হয় ময়নাতদন্ত। ডিএমপি বলছে এরকম অনেক বেওয়ারিশ লাশের মামলার তদন্তে অনেক সময় হত্যাকাণ্ডের প্রমাণ মেলে। এটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, এটা অন্য খাতের মামলা, যেমন দেখা যায় এটা অপমৃত্যু মামলা থেকে পরবর্তীতে খুন মামলায় রূপান্তরিত হতে পারে। এদিকে অপরাধ বিশ্লেষক বলছেন এসব ঘটনায় রহস্য উন্মোচন করতে না পারলে বেওয়ারিশ লাশ বাড়ার আশঙ্কা রয়েছে। বেওয়ারিশ লাশের সূত্রকে বা বেওয়ারিশ লাশের প্রসঙ্গকে শুধু বেওয়ারিশ লাশ হিসাবে না দেখে এর পিছনের রহস্যকে উদ্ঘাটন করা সবচেয়ে জরুরি। যেসব স্থানে প্রায়ই বেওয়ারিশ লাশ উদ্ধার হয় সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের তাগিদ দেন তিনি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান, যার নামের সাথে জড়িয়ে আছে গুম, খুন, সন্ত্রাস, লুটপাট বা নারী কেলেঙ্কারির অসংখ্য কাহিনী, এখনও মুরাদের ভয়ঙ্কর থাবার চিহ্ন রয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ির সর্বত্র। রাষ্ট্রীয় মদদে সব ধরনের অপকর্ম করলেও সাবেক এই আওয়ামী লীগ নেতা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বেগম জিয়ার মতো নেত্রী জিয়া চলবে না, এই তারেক রহমান কুলাঙ্গার। ধর্ম নিয়ে কটূক্তি, বিরোধী দলের শীর্ষ নেতা সহ নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল গালমন্দ, এসবের মধ্য দিয়ে বিকৃত আনন্দ লাভ আর ক্ষমতার প্রকাশ ঘটাতেন জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী বনে যাওয়া প্রভাবশালী এ নেতার দাপট ছিল দেশ জুড়ে। ত্রাস হিসেবে খ্যাত ছিলেন নিজ এলাকা সরিষাবাড়িতেও। 2013 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে ফুল দেওয়া নিয়ে উপজেলার আরামনগর বাজারে সংঘর্ষে বিএনপি কর্মী বেলাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন মুরাদ হাসান। ঘটনার 1 যুগ পেরিয়ে গেলেও আহাজারি থামেনি বেলালের পরিবারের। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে উনি হাফ প্যান্ট পরা অবস্থায় শটগান সহ উনি বেরিয়ে পড়ে ডাক বাংলার সামনে দাঁড়িয়ে আছেন আমাদেরকে ব্যারিকেড সৃষ্টি করার জন্য। বেলাল নামে আমাদের যুব দলের কর্মী, উনি সামনেই বাস স্ট্যান্ড, সাবেক বাস স্ট্যান্ড, সেখানে তার শরীরে গুলিতে বিদ্ধ হয়েছে এবং সে পড়ে গিয়েছে। তো মুরাদ এমপি যখন আসলো সাইডে কিন্তু পিস্তনে যখন গুলিটা দিছে, এই গুলি কিন্তু শেষ। একইভাবে 2014 সালে 2 ফেব্রুয়ারিতে ভাটারা ইউনিয়নে মুরাদের সমর্থক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন বাদলের নেতৃত্বে যুবদল নেতা সুজন খানকে পিটিয়ে ও হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহের উপর মোটরসাইকেল চালিয়ে উল্লাস করে মুরাদের সমর্থকরা। নিঃস্বভাবে দেশি অস্ত্র দিয়ে রক কাইটে দিছে, কিন্তু এই যাবৎ বিচার পাই নাই। বিচার আশা আছি এবং এই সুখে সুজনের মাও মারা গেছে। এছাড়া 2010 সালের 4 সেপ্টেম্বর চরপাড়ায় ছাত্রদল কর্মী মাসুদকে হাত পা ভেঙে যমুনা নদীতে ফেলে গুমের চেষ্টা এবং বিএনপির 13 নেতাকর্মীকে হত্যাসহ নানা নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। সরষেবাড়িতে চাঁদাবাজি, মানুষের উপর দখলবাজি, জুলুমবাজি, এটির শাস্তি আসলে বিন্দুমাত্র হয় নাই। রাষ্ট্রীয় কারণেই তখন হয় নাই। আমরা মনে করি যে এখন সুযোগ হয়েছে, এখন তার শাস্তি হওয়া উচিত। সে একটা বাহিনী তৈরি করেছিল, সে বাহিনীর মাধ্যমে সরিষাবাড়িতে এমন কোনো অপকর্ম নাই সে করে নাই। সে নিজে টেনে নিয়ে এই জঙ্গলের ভিতরে নিয়ে ফেলাই দিয়েছিল। হত্যা নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি নারীলোভী মুরাদ হাসান। 2008 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন বেপরোয়া। অনুসারীদের নিয়ে গড়ে তোলেন নিজের সন্ত্রাসী বাহিনী। বালু ব্যবসা, গরুর হাট নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প বরাদ্দে অনিয়ম, জমি দখল, মাদক ব্যবসা বা সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ অপরাধ জগতের এমন কিছু নেই যার সঙ্গে জড়িত ছিলেন না বিকৃত রুচির এই মানুষটি। এখন তুই আসবি, এখন প্রতিমন্ত্রী থাকার সময় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ফোন আলাপ কেলেঙ্কারির পর দল থেকে বহিষ্কার হলে পতন ঘটে তার রাজনৈতিক ক্যারিয়ারের। সে সময় নিজ দলের নেতাকর্মীরাও আনন্দ উল্লাস করে মুরাদের কুশপুত্তলিকা পুড়িয়ে মিষ্টি বিতরণ করেন। পরবর্তীতে কানাডাতে পালিয়ে যেতে চাইলেও সেখান থেকে বিতাড়িত হলে আবার দেশে ফিরে আসতে হয় তাকে। সবশেষ 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী মুরাদ হাসান। তার বিরুদ্ধে হত্যাসহ সারা দেশে একাধিক মামলা হয়েছে। ইউসুফ হাসান নাইম,
ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলতি বছর বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ উঠে এসেছে এ তথ্য। এদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামবে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সাম্প্রতিক সময়ে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাকে ছাপিয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ সংঘাত। আর এই চলমান যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার ধারাবাহিকতায় বেড়েছে নিত্যপণ্যের দাম। বাংলাদেশও এর বাইরে নয়। যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে এদেশেও। একই সঙ্গে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসারও প্রভাব রয়েছে পুরো দেশে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ উঠে আসে বাংলাদেশের জন্য ঝুঁকির 5টি ক্ষেত্র। প্রথমেই রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বাকি 4 ঝুঁকির তালিকায় দ্বিতীয় অবস্থানে চরমাপন্ন আবহাওয়া, যার মধ্যে বন্যা, তাপদাহের মতো দুর্যোগে প্রতিনিয়ত শিকার হচ্ছে বাংলাদেশ, যা আগামীতেও বহাল থাকছে। নতুন করে বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দূষণ। এছাড়া বেকারত্ব ও অর্থনৈতিক মন্দাকেও ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে WEF। এদিকে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি কমে 4.1% পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর এই প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণের চাপ সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটকে দায়ী করা হয়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বংশের ধারা ছাড়তে পারেননি বলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচন দিতে অহেতুক সময় নিলে দেশের সংকট বাড়বে। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতে শেখ হাসিনা কিভাবে অবস্থান করছে এবং ভারত কী কারণে তাকে আশ্রয় দিয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেন। কথা বলেন টিউলিপের দুর্নীতি নিয়েও। লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন নিয়ে বিড়ম্বনা তৈরি করলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। ভিতরে বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া নিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সমাবেশে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের নানান পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন। এখনো 80 টাকায় চাল কিনতে হয়, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না? জনগণ এমনি দিশাহারা। বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের জন্য 6 মাস সময়ই যথেষ্ট। তিনি মাত্র 90 দিনের ভিতরে নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়েছে। তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির আয়োজনে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। যুক্তরাজ্য থেকে শাহেদ শফিকে পাঠানো তথ্য ভিডিও নিয়ে মেহেদী হাসানের ডেস্ক রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন পৌঁছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তি হন দ্য লন্ডন ক্লিনিকে। লিভার, কিডনি ও হার্টের জটিলতায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। ওনাকে নিশ্চয়ই ফেসিস্টরা হত্যা করার জন্য স্লো পয়জন দিয়েছে। তো এটা বোঝা যাবে যে এই অচিরেই যে পরীক্ষা নিরীক্ষা ফাইনাল হওয়ার পরে। আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এই ব্রিকলেন জামে মসজিদে আমরা খতমে কুরআন এবং দোয়া মাহফিল হয়েছে ইতিমধ্যে। তিনি আরও জানান, লন্ডনে পরিবারের সাথে মিলিত হয়ে মানসিকভাবে চাঙ্গা আছেন খালেদা জিয়া। চিকিৎসকরাও ভালো চিকিৎসা দিচ্ছেন। আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে। আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন। ভাই বোন এবং সবাইকে অনুরোধ করতেছি, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছুটির দিনে জমজমা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বেচা কেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। চাঁদাবাজি, দখল, ব্যবসায়িক দ্বন্দ্ব আর আধিপত্যের লড়াইয়ে চরম শঙ্কার মধ্যে আছেন রাজধানী এলিফ্যান্ট রোড এলাকার ব্যবসায়ীরা। একই দিনে 2 জন ব্যবসায়ীকে হত্যা চেষ্টার পর বেড়েছে আতঙ্ক। ঘটনায় জড়িত 2 জনকে পুলিশ আটক করলেও মূল অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া খানের রিপোর্ট। গত 10 জানুয়ারি শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ECS কম্পিউটার সিটি থেকে বের হন ব্যবসায়ী নেতা এহতাসমুল হক। প্রধান সড়কে এলে তার উপর চাপাতি দিয়ে হামলা চালায় 15 থেকে 20 জন সন্ত্রাসী। একই সময়ে ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গাড়িতে করে পার্কিং থেকে বের হওয়ার সময় গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এই 2টি হামলার পর ব্যবসায়ীরা চরম আতঙ্কে আছেন। 3 মাস আগে চঞ্চল নামে একটা ছেলে আছে এলাকার, ও আসছে আমার কাছে, শীর্ষ সন্ত্রাসী ইমনের কথা বললো যে আপনার সাথে কথা বলবে। তো আমাকে দিল ফোনটা। তো ওই পার থেকে বলতেছে যে আমার ছেলেদেরকে আপনি এখানে যা যা আছে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ওগুলো আপনাকে দিতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা ঠিক আছে আমাদের সাদের গাড়িকে হামলা করে বাইরে পালিয়ে যায়, বুঝতে পারি এটা কি, এটা আতঙ্কিত একটা হামলা। ব্যবসায়ী নেতারা বলছেন, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় 10 জনের নামে মামলা হলেও ইমন ও আসিফ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বাকি সন্ত্রাসীরা এখনো অধরা। দ্রুত তাদের খুঁজে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ী নেতাদের। যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই পরিস্থিতি নিয়ে নিউ মার্কেট থানায় কথা বলতে গেলেও পাওয়া যায়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তবে ফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের সঙ্গে। 2 জন 164 করেছে, এই তদন্ত চলছে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা কঠিন হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। যারা মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে ডাকলে জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংখ্যা অনুপাতে জাতীয় নির্বাচন করতে হবে বলেও দাবি জানান তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 5ম জাতীয় যুব কনভেনশন। অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ যুব আন্দোলনের সারা দেশের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায়
ওর চোখ সাথে থাকবে না। ইসলামী আন্দোলনের আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হলে জাতি মেনে নেবে না। 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগুন পাড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। বক্তারা বলেন, এখন ইসলামী সংগঠনগুলোকে ক্ষমতায় দেখতে চায় জনগণ, তাই সকল ইসলামী দলগুলোকে এক হতে হবে। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়, পিআরসি নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, বেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। এখন আমরা সবাই আপনাদেরকে ভোট দেবো। আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, এবার ইসলামের বাংলাদেশ দেখতে চায়। দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের জন্য আরেকবার আন্দোলনের প্রস্তুতির ডাক আসে সম্মেলন থেকে। হাত পাখার দুর্গ করে তুলবো ইনশাআল্লাহ। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী থামবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, জামায়াত কারো রক্তচক্ষু পরোয়া করে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এ সময় দলের অন্য বক্তারা জানান, এদেশে সুশাসন নিশ্চিতে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। কর্মী সম্মেলনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ দলের নেতা কর্মীরা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহর কসম আমরা থামবো না। আমরা কোনো রক্ত চক্ষু পরোয়া করি না। আমরা পরোয়া করি শুধু পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। গণমাধ্যম সংস্কারে সংশ্লিষ্ট সব সংগঠনের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন গণমাধ্যম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। মফিউর রহমানের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামে সংগঠন। এতে গণমাধ্যম সংস্কারে 13 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক আজাহার হোসেন বলেন, অনেক গণমাধ্যমেই লিগ্যাল টিম নেই, এর ফলে আইনি যাচাই বাছাই ছাড়া অনেক সংবাদ প্রচার হয়ে যায় বলেও মনে করেন তিনি। যেই রিপোর্টের সঙ্গে করাপশন কিংবা ধরেন কোনো ব্যক্তির ইস্যু জড়িত, বিবিসিতে একটা লিগ্যাল টিম আছে যে আপনার লায়েবল হয় কিনা এটা আগে আপনাকে চেক করে নিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিগত সময়ে সরকারি গোয়েন্দা সংস্থা সব গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য বারবার হস্তক্ষেপ করেছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে এই সরকার কাজ করবে বলেও জানান তিনি। ইন্টেলিজেন্স এজেন্সি আমরা দেখেছি গত 15 বছরে আমাদের সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো এনএসআই, ডিজিএফআই যেই হোক না কেন, সেই জন্য আপনার বয়ানটাকে আপনাকে আমাদের জার্নালিজমের জন্য ইন্টারভেন না করতে পারে। টেলিভিশন পত্রিকা সবারই ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত বলে মনে করেন প্রেস সচিব। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহে ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে শীতের সবজির। এদিকে সপ্তাহে ব্যবধানে বেড়েছে মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের কথা চিন্তা করলে অবশ্যই অনেক অনেক বেশি, তো এই ক্ষেত্রে অবশ্যই চালের দামটা কমানো উচিত। এখন এই ক্ষোভ চাল ক্রেতার। তারা বলছেন চালের দামের এই ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে পারছে না। তো আমি এটা নিয়েছি আগে 1900, তো এখন হলো 2200, 300 টাকা বেশি 25 বস্তার কেজিতে, 25 কেজির বস্তাতে।
এই হলো ডিফারেন্সটা। কয়েকদিনের ব্যবধানে মিনিকেটে কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭৪ টাকা। মোটা চালের কেজি ৬০ থেকে ৬২ টাকা। শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ে স্বস্তি ফিরেছে ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন বিক্রি কম। সবজির দাম মোটামুটি এখন সবজির সিজন, ওই হিসাবে মানে সবজির দাম কম আছে। কাঁচা বাজার মোটামুটি কম, শাকসবজির দাম কমই আছে। বেচা বিক্রি অনেক কম, ক্রেতাও কম, মানে মাল অনেক দাম কমে গেছে। না, এখন সবজি বাজার একেবারে মানে সন্তুষ্ট, সব জিনিসই এই সবজি বাজার একবারে সস্তা। অন্য অন্য বাজার তুলনায় কারণ বাজার অনেক কম, এক কথায় ব্যবসায়ীরা একটু হিমশিমি খাচ্ছে। আলুর কেজি ৩০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায়, টমেটো ৪০ থেকে ৬০ টাকা। মাছের দাম কিছুটা কমলেও মুরগির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নাহিদ সিরাজ নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জমজমা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উপচে পড়া ভিড় টিকিট কাউন্টার, স্টল ও প্যাভিলিয়নগুলোতে। লোক সমাগম ও বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। কামরুজ্জামানের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। ১৭তম দিনে সকাল থেকেই মানুষের ঢল নামে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলার প্রবেশপথে দীর্ঘ জট, টিকিট কাউন্টার, গেট, সব জায়গায় দর্শনার্থীর ভিড়ে জনসমুদ্র মেলা প্রাঙ্গণ। প্রতিটি স্টলে কেনাবেচার ধুম। গৃহস্থালী জিনিসের স্টলগুলোতে উপচে পড়া ভিড়। ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারা। বিভিন্ন ছাড়ে জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারাও। ডিসকাউন্টও পেয়েছি, 20% ডিসকাউন্ট, কোনো জায়গায় 40% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। কেনাকাটা করে খুব ভালো লাগতেছে। আমাদের ক্রেতার অনেক আনাগোনা এখানে। গত শুক্রবার থেকে এই শুক্রবারে যথেষ্ট সেল বৃদ্ধি পেয়েছে। তবে বিভিন্ন স্টলে বিদেশি জুতা, গহনাপত্র সাজিয়ে বসলেও বিক্রেতারা বলছেন এখনও প্রত্যাশিত বিক্রি শুরু হয়নি। ক্রেতা তো অনেক দেখতেছেন আপনারা, কিন্তু বিক্রি তেমন হচ্ছে না। গতবারের তুলনায় এবার অনেক বেচা বিক্রি অনেক কম, আশাবাদী ইনশাল্লাহ হবে। শোরুমের এক একটা জুতা ছিল ৩৫০০ টাকা, মেলা উপলক্ষে এখানে দিচ্ছি মাত্র ২৫০০ টাকায়। মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলগুলো ঘিরেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাঁশ, বেতের তৈরি জিনিসের পাশাপাশি নকশি কাঁথার প্রতি চাহিদা ছিল বেশি। চাহিদা অনেক বেশি মাশাআল্লাহ, কারণ আমাদের দেশের মানুষ দেশীয় প্রোডাক্ট এত পছন্দ করে। দেশীয় পণ্য সব ভালোই আসছে, সব ঠিক আছে, মানে মনে হচ্ছে যে দামটা একটু বেশি, প্রাইসটা একটু বেশি। শুধু এইটা দেশি পণ্যের কথা বলবো না, সব পণ্যই আর কি বেশি পাচ্ছি। কোনো কোনো ক্রেতার অভিযোগ মেলায় আকর্ষণীয় জিনিসপত্রের অভাব, দামও বেশি। সব একই মাল, আর এবার মেলায় এসে বুঝলাম যে মানে একই জিনিস বারবার দেখতেছি, কোনো ইউনিক কিছু পাইলাম না, মানে মন মতন কিছুই হলো না। তবে অনলাইনে টিকিট কেটে মেলায় প্রবেশ করতে পারায় আগের চেয়ে ভোগান্তি কমেছে বলছেন ক্রেতা দর্শনার্থীরা। বৈরী আবহাওয়ার কারণে শুরুর দিকে মেলা পুরোপুরি জমে না উঠলেও তৃতীয় সপ্তাহে এসে লোকসমাগমে উপচে পড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আয়োজকরা বলছেন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ অন্তত লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে বাণিজ্য মেলায়। সামনের দিনগুলোতে আরও ভালো বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। পূর্বাচল থেকে শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। সময় হয়েছে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিপিএল এ থামছে না রংপুরের দাপট, চিটাগাংয়ের বিপক্ষে ৩৩ রানের জয়। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজার এলাকায় গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এলাকার ঘিঞ্জি, ঘরবাড়ি ও পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজার সংলগ্ন ফিনিক্স ভবনে শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত। ভবনটির ৫ম তলায় আগুন লাগলেও তা ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলায় ছড়িয়ে পড়ে। 2টার সময় আমরা নামাজ পড়ার পর শুনছি যে আগুন লাগছে, এসে দেখি যে এখানে ধোঁয়া। আমাদের কোম্পানি হলো 7 তলায়, আমি বাসায়, তাই ভাই ফোন দিয়েছে, ভাই আপনার কোম্পানিতে বলে আগুন লাগছে। আমার ফ্রেন্ড হাসান, তারা এখানে নামাজ পড়ে বের হওয়ার সময় এদিকে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে যে এখানে আগুন, পরে তারা ফায়ার সার্ভিসে কল দিচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি টিম প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে তা বেড়ে 12 টিমে দাঁড়ায়। শুক্রবার না,
তো আইতে লেট হয়েছে, তো আমরা এটা দেখি এখানে আগুন ভবনে জ্বলতেছে। আমার বাসা থেকে মাত্র 10-12 মিনিটের রাস্তা, আমরা আসতে আসতে আসলে সব শেষ হয়ে গেছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। এ সময় উদ্ধার করা হয় আটকা পড়া 10 থেকে 15 জনকে। ভবনটির গোডাউনে মজুদ ছিল জুতা, প্লাস্টিক ও লেদার কারখানার ধার্য পদার্থ। এছাড়া ভবনটিতে ছিল না ফায়ার সেফটি প্ল্যান। ফায়ার সার্ভিস বলছে, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেননি। এই বিল্ডিংটি একটি পুরাতন বিল্ডিং, এখানে মাল্টি অকুপেন্ট আছে, মানে কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি। যে বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। পানি সংকট, ভেতরে ধার্য পদার্থ, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পোহাতে হয়। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে, এটা আমাদের সফলতা বলতে পারি। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি, তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানী উত্তরাতে উদ্বোধন হলো আইবিএস সেন্টার, উত্তরা ফার্টিলিটি সেন্টার। রাজধানী এই অঞ্চলটিতে কোনো আইবিএস সেন্টার না থাকায় রোগীদের যেতে হয় অন্য জায়গায়। তাদের কষ্ট লাঘবে প্রতিষ্ঠানটির কর্ণধার মেজর জেনারেল প্রফেসর ডক্টর লিজা চৌধুরী দীর্ঘদিনের প্রয়াসে উত্তরাতে প্রথমবারের মতো স্থাপন করা হয় উত্তরা ফার্টিলিটি সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফার্টিলিটি সোসাইটির প্রেসিডেন্ট সহ বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন। উত্তরা ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করছি, এবং যেটা এই উত্তরা এলাকায় প্রথম ইনফার্টিলিটি সেন্টার হিসাবে কাজ করবে। এবং সবার যে বিদেশে যাওয়ার প্রবণতা এবং বিদেশে যে আইভিএফ টেস্ট টিউব বেবির যে চিকিৎসা, সেটার যে ধরনের যেসব সুযোগ সুবিধা এবং টেকনোলজি, আমাদের সব কিছু এখানে আছে। নারীদের ঋতুস্রাব নিয়ে সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে অনুষ্ঠিত হল অনন্যা ডাবল ফান্ড ফেয়ার। অনুষ্ঠানে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দিনব্যাপী আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিল। মূলত মেয়েদের উজ্জীবিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। 5টি স্টলে 5 জন উদ্যোক্তা শাড়ি, গয়না ও মগ সহ বিভিন্ন পণ্য বিক্রি করেন। নিবন্ধনের মাধ্যমে এই উদ্যোক্তাদের বেছে নেওয়া হয় বলে জানান আয়োজকরা। হেলথ অ্যান্ড ওয়েলবিং, গান ও কমেডি আয়োজনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীন সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ, তালিকায় নেই নরেন্দ্র মোদি। রাজধানীতে বাড়ছে পরিচয়হীন লাশ, অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার, বলছেন চিকিৎসকরা। লুটপাট ও নারী কেলেঙ্কারি সহ অসংখ্য অপকর্মের হোতা সাবেক প্রতিমন্ত্রী মুরাদ গ্রেপ্তার দাবি জামালপুরবাসী। বাংলাদেশের জন্য বড় ঝুঁকি মূল্যস্ফীতি, বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।